আমরা বোটানি পড়ছিলাম। বোটানি ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা নামক একটা উদ্ভিদ রয়েছে, একটা চ্যাপ্টার রয়েছে যেটা খুবই কিউট একটা চ্যাপ্টার। সেই কিউট চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে পড়ালেখা করব। আমরা লাস্ট দিন ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার কিছু বিস্তারিত ব্যাপার স্যাপার জানার চেষ্টা করেছি। আজকে আমরা ব্রায়োফাইটা নিয়ে মেইনলি পড়ালেখা করব এবং নেক্সট ক্লাসে আমরা টেরিডোফাইটা নিয়ে পড়ালেখা করব। আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে ব্রায়োফাইটা পড়বো, ঠিক আছে? আমরা পড়ছিলাম ব্রায়োফাইটা আমরা পড়ছিলাম ব্রায়োফাইটা, বা এর নাম হচ্ছে মস বর্গীয় উদ্ভিদ। লাস্ট দিন তোমাদের একটা জিনিস আমি ভুল বলেছিলাম, সেই জিনিসটা একটু কারেক্ট করে নাও। আমাদের প্রতি ক্লাসেই দেখা যায় কিছু না কিছু ভুল থাকে, সো একটু মাথায় রাখবো যে ভুল থাকলে সেটা ভাইয়া কারেক্ট করে দিব, আর গালি দিও না যে ভাইয়া প্রত্যেকদিন ভুল পড়ায়। সো আমাদের এই যে বলেছিলাম যে বাংলাদেশে কয় প্রজাতির ব্রায়োফাইট আছে, সেখানে 245 বলেছিলাম, সেটা হবে 248 প্রজাতির ব্রায়োফাইটা বাংলাদেশে পাওয়া যায়। যে বাংলাদেশে কয় প্রজাতির ব্রায়োফাইটা পাওয়া যায়, বাংলাদেশে 248 প্রজাতির ব্রায়োফাইটা বাংলাদেশে বর্তমান রয়েছে। তো ব্রায়োফাইটার আমরা বৈশিষ্ট্যগুলো দেখছিলাম, আমরা একে একে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য আজকে আবার দেখব। ব্রায়োফাইটার যে বৈশিষ্ট্যগুলো আছে 11-12টা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো দেখলে আমাদের ব্রায়োফাইটার প্রায় 30-40% কভার আপ হয়ে যাবে। তো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ গঠন, এই দুইটা জিনিসই ব্রায়োফাইটার মধ্যে আছে। এছাড়া আর খুব বেশি তেমন কিছু হচ্ছে ব্রায়োফাইটার মধ্যে নেই। অনেকেই মনে হয় ঈদ করতে বাড়ি চলে গেছে না? আমি দেখলাম যে অনেকেই ঈদ করতে বাড়ি চলে গেছে, অনেকেই অসুস্থ। বুঝলাম না, সবাই একসাথে বাড়ি যাচ্ছে, সবাই একসাথে অসুস্থ হয়ে যাচ্ছে। ঈদ করতে বাড়ি যাওয়া একটা ভালো দিক, যে না ঈদ করতে বাড়ি গেছে, খুবই ভালো একটা জায়গা যে না ঈদ করতে সে বাড়ি চলে গেছে। কিন্তু হচ্ছে যে বাড়ি চলে গিয়ে একদম পড়ালেখা অফ করে দিলে তাইলে কিন্তু আবার একটু বিপদ, কারণ পড়ালেখা না আমাদের সাথে খুব দূরত্ব পছন্দ করে না, লং ডিস্টেন্স রিলেশনশিপ তুমি পড়ালেখার সাথে মেনটেন করতে পারবে না। পড়ালেখার সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করা যায় না, পড়ালেখার সাথে হচ্ছে শর্ট ডিস্টেন্স রিলেশনশিপ করতে হবে, চিপকু একদম পড়ালেখাকে জড়ায় ধরে থাকতে হবে। পড়ালেখা থেকে তুমি দূরে থাকবে, পড়ালেখাও তোমার সাথে কী করবে, ব্রেকআপ করে ফেলবে, ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে। সবাই আসসালামু আলাইকুম জানাচ্ছে এখন, ওয়ালাইকুম আসসালাম সকলকে। তো আমরা যদি বৈশিষ্ট্যের মধ্যে যাই, 1 নম্বর যে বৈশিষ্ট্যটা ব্রায়োফাইটার, সেটা হচ্ছে ব্রায়োফাইটা বহুকোষী। যে ব্রায়োফাইটার আমাদের কোষগুলো অনেকগুলা কোষ থাকবে, একটা কোষ নিয়ে গঠিত না, এক কোষ দিয়ে গঠিত এরকম একটা জীবের নাম তোমরা, আচ্ছা থাক, তোমাদের কমেন্ট করতে বললে হচ্ছে যে আবার টাইম নষ্ট, তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হবে। যে এককোষী একটা জীব যদি বলে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা ব্যাকটেরিয়া, এককোষী জীব। এছাড়া কিন্তু অন্য কোনো কিছুই আর এককোষী না। শৈবাল বলো, ছত্রাক বলো, মস বলো, ফার্ন বলো, সবাই হচ্ছে আমাদের বহুকোষী হয়। আমরা লাস্ট দিন একটা জিনিস নিয়ে অনেক অনেক হচ্ছে যে আলোচনা করেছি, সেটা হচ্ছে এদেরকে আমরা কি বলেছি, এদেরকে আমরা ক্রিপ্টোগ্যামাস বলেছি। এদেরকে আমরা কি বলেছি, বহুকোষী, অপুষ্পক বলতে পারি। আরেকটা কথা আমরা ইউজ করতে পারি, যেহেতু অপুষ্পক তার মানে হচ্ছে অবীজী। দেখো যে আমাদের ব্রায়োফাইটা বহুকোষী হয়, অপুষ্পক, ফুল ফল হয় না, অবীজী, কোনো বীজ নেই। ব্রায়োফাইটার দেহ গ্যামেটোফাইটিক, আমরা লিখে দিয়েছিলাম যে অল ব্রায়োফাইটা আর গ্যামেটোফাইটিক অ্যান্ড অল টেরিডোফাইটা আর স্পোরোফাইটিক, অল টেরিডোফাইটা আর স্পোরোফাইটিক। তো এই যে গ্যামেটোফাইটিক রয়েছে, গ্যামেটোফাইটিক বলতে আসলে কী বোঝায়, যে প্রধান দশা হচ্ছে গ্যামেটোফাইট আর অপ্রধান দশা হচ্ছে স্পোরোফাইট। প্রধান দশা কি, প্রধান দশা হচ্ছে গ্যামেটোফাইট, আর অপ্রধান দশা কি, অপ্রধান দশা হচ্ছে স্পোরোফাইট। তারপরের কথা হচ্ছে যে দেহ থ্যালয়েড। হ্যাঁ আবু, ওই যে স্যালাইন নিয়ে এসো আসার সময়, হ্যাঁ স্যালাইন এসো, স্যালাইন, ওর স্যালাইন নিয়ে এসো আসার সময়, ওর স্যালাইন নিয়ে এসো, স্যালাইন। ওকে, আচ্ছা, বহুকোষী মানে মাল্টিসেলুলার, অপুষ্পক মানে তাদের কোনো ফ্লাওয়ার হয় না, অবীজী হচ্ছে যে তাদের মধ্যে কোনো দানা থাকে না, ঠিক আছে? তারপর হচ্ছে দেহ গ্যামেটোফাইটিক, এটা একটা ইংরেজি টার্ম। দেহ থ্যালয়েড, এটাও একটা ইংরেজি টার্ম, দেহ থ্যালয়েড মানে হচ্ছে যে তাদের দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবো না, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, তার মানে তাদের রুট কোনটা, লিফ কোনটা, এটা বের করতে পারবা না, ভাগ করা যায় না। যেহেতু এরা থ্যালয়েড, এই জন্য আমি এদেরকে কী বলতে পারি, এই জন্য আমি এদেরকে থ্যালাসও বলতে পারি। এই যে দেহ যেহেতু থ্যালয়েড বলে হচ্ছে যে আমি কি বলি,
থ্যালয়েড বলে হচ্ছে যে আমরা থ্যালাসও বলতে পারি। না না, এটা আম্মুর রিংটোন, এটা আমার রিংটোন না। তারপর হচ্ছে যে এদের কোনো মূল নেই, আমরা বলছি এদের কোনো রুট নেই, এদের কোনো হচ্ছে যে মূল কাণ্ড পাতা নেই। সো মূল না থাকলে একটা উদ্ভিদ বাঁচতে পারবে? নর্মালি একটা উদ্ভিদের তো মাটি থেকে কোনো খাবার গ্রহণ করতে হবে, মাটি থেকে যদি কিছু না নেয়, সে যদি মাটি থেকে কোনো নিউট্রিয়েন্ট সে যদি হচ্ছে অ্যাবজর্ব না করে, তাহলে তো সে টিকতে পারবে না। সো এই জন্য তার মূল নেই, কিন্তু হচ্ছে মূলের পরিবর্তে কি আছে? মূল নেই, কিন্তু মূলের পরিবর্তে তো কিছু থাকতে হবে। মূলের পরিবর্তে আমাদের ওদের কি থাকে? পরিবর্তে আমাদের দুইটা জিনিস থাকে, একটার নাম কি? একটার নাম হচ্ছে এককোষী রাইজয়েড। রাইজয়েড হচ্ছে এককোষী রাইজোম, এককোষী রাইজোম। রাইজোম থাকতে পারে, রাইজোমটা হবে এককোষী হবে। তারপর হচ্ছে যে আমাদের বহুকোষী স্কেল থাকতে পারে, এককোষী রাইজোম আর বহুকোষী স্কেল। স্কেলও একটা ইংরেজি টার্ম, বা বাংলায় একে আমরা বলি শল্ক বলি। তো আমাদের এই মূল থাকবে না, তাদের মূলের পরিবর্তে কি থাকতে পারে? এককোষী রাইজোম আর বহুকোষী স্কেল বা শল্ক হতে পারে। তো এই যে রাইজোমটা দুই টাইপের হতে পারে, একটা রাইজোম হয় স্মুথ রাইজোম হয়, আর একটা রাইজোম হয় যেটি স্মুথ না। একটা হয় স্মুথ, আর একটা হয় কি স্মুথ না। এককোষী এর মধ্যে একটা কি হয়? একটা রাইজোম হয় স্মুথ মসৃণ, আর একটা রাইজোম হয় অমসৃণ, মানে নট স্মুথ, রাফ। তার মানে হচ্ছে এই যে আমাদের এদের কোনো মূল নেই, মূলের পরিবর্তে আমাদের কি থাকে? এককোষী রাইজোম এবং বহুকোষী স্কেল। এই রাইজোম যেটা আছে সেটা দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে যে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। এককোষী মানে ইউনিসেলুলার, বহুকোষী মানে মাল্টিসেলুলার। তারপরে আমাদের যে পয়েন্ট সেটি হচ্ছে যে 5 নম্বর পয়েন্ট, এদের কোনো ভাস্কুলার টিস্যু নেই, দ্যাট মিনস এরা অ্যাভাস্কুলার। এরা হচ্ছে যে অ্যাভাস্কুলার। আমরা জানি আরও দুইজন মহাশয়েব রয়েছে অ্যাভাস্কুলার, তো এরা হচ্ছে অ্যাভাস্কুলার, দ্যাট মিনস তাদের মধ্যে কোনো ভাস্কুলার টিস্যু আমরা দেখতে পাবো না। এদের মধ্যে আমরা কি দেখতে পাবো না? কোনো ভাস্কুলার টিস্যু দেখতে পাবো না। এদের যে জননাঙ্গ রয়েছে, এদের যে জননাঙ্গ রয়েছে সেই জননাঙ্গটা হবে আমাদের বহুকোষী। এদের জননাঙ্গ কি থাকবে? জননাঙ্গ থাকবে হচ্ছে বহুকোষী, মাল্টিসেলুলার। এদের যে জননাঙ্গ হবে সেই জননাঙ্গ হবে হচ্ছে যে এদের যে রিপ্রোডাক্টিভ অর্গান থাকবে সেই রিপ্রোডাক্টিভ অর্গানটা হবে মাল্টিসেলুলার, এবং তাদের রিপ্রোডাক্টিভ অর্গানের চারপাশে একটা আবরণ থাকবে, বন্ধা কোষ আবরণ, যে কোষটা তাদের রিপ্রোডাকশনটাকে আটকায় রাখবে, যে সবসময় যেন তাদের রিপ্রোডাকশন না হয়। সো জননাঙ্গ বহুকোষী হয়, এবং এই বহুকোষী জননাঙ্গের চারপাশে কি থাকবে? একটা বন্ধা কোষ আবরণ থাকবে। বন্ধা কোষ আবরণের ইংরেজি কি হতে পারে? ইনফার্টাইল সেল। বন্ধা কোষ আবরণ, যে ইনফার্টাইল সেলের একটা লেয়ার থাকবে, বন্ধা কোষ আবরণ থাকে। এখানে একটা জিনিস জেনে রাখো যে আমরা একটু মিলঝিল করে পড়বো। মিলঝিল মানে কি? আমরা একটা ইনফরমেশন যখন পড়বো তার সাথে আরও 2-3টে ইনফরমেশন আমরা মনে করার চেষ্টা করব। এই যে বন্ধা কোষ আবরণ থাকে, কিছু উদ্ভিদ আছে যাদের মধ্যে আমাদের এই বন্ধা কোষ আবরণটা থাকে না, তাদের নাম আমাদের জানতে হবে। না না, স্কেলে স্মুথ আনস্মুথ নাই, স্কেল নর্মালি স্মুথ হয়, আনস্মুথ কোনো স্কেল দেখা যায় না, মসৃণ হয়। স্কেল নর্মালি আমাদের কি হয়? স্কেল নর্মালি হচ্ছে যে আমাদের স্মুথ হয়। স্কেলের মধ্যে কোনো মানে স্মুথ না, রাফ কোনো কিছু দেখা যায় না, অমসৃণ দেখা যায় না। যেহেতু আমি অমসৃণ দেখি না, দ্যাটস আমি অমসৃণ কথা বলবো না। তো চারপাশে বন্ধাকোষ আবরণ থাকে। এই যে একটা বন্ধাকোষ আবরণ আবৃত থাকে, এখানে মনে রাখতে হবে বন্ধাকোষ আবরণ থাকে না। এরকম দুটো উদাহরণ আমরা পড়বো আমরা যখন হচ্ছে শৈবাল ছত্রাক নেক্সট মান্থে কন্টিনিউ করবো। শৈবাল আর ছত্রাক এই দুইটার মধ্যে আমাদের কোনো বন্ধাকোষ আবরণ থাকে না। সো আমাদের জননাঙ্গ বা আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান সেটা বহুকোষ বা মাল্টিসেলুলার হবে, এবং চারপাশে বন্ধাকোষ আবরণ থাকে। বন্ধাকোষ আবরণ থাকে না এরকম উদাহরণ আমরা কোথায় গিয়ে পাবো? বন্ধাকোষ আবরণ থাকে না এরকম উদাহরণ পাবো যখন আমরা শৈবাল ছত্রাক পড়তে যাব। শৈবাল ছত্রাক পড়তে গেলে আমরা পাবো রাইজয়েড, না তো রাইজম, নট রাইজয়েড, নট রাইজয়েড, ইটস, হ্যাঁ সরি রাইজয়েড, এটা রাইজয়েড হবে, রাইজয়েড, রাইজয়েড নট রাইজম। রাইজয়েড, দেখো এটা রাইজয়েড হবে। তো এই যে এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল দুইটা দেখতে সেমই, যে এই ধরো আমাদের নিচু অংশ, এই হচ্ছে আমাদের কিছু কোষ। এখন
তিনটা দেখতে সেম, এখন তিনটার মধ্যে আলাদা ক্যারেক্টারিস্টিক কী? আলাদা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এই যে আমাদের এরকম ভাগ পাওয়া যাবে, কি পাওয়া যাবে, এরকম ভাগ পাওয়া যাবে। দেখা যায় এই যে দেখো এইটা একটা সেল, একটা সিঙ্গেল সেল, আর এখানে একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, চারটা সেল, পাঁচটা সেল, ছটা সেল, সাতটা সেল, আটটা সেল। দ্যাট মিনস এটা মাল্টি সেলুলার। আর এটা কি, এটা আমার ইউনিসেলুলার, একটা সেল থাকে। এই একটা সেল বিশিষ্ট এর মধ্যে কিছু কিছু থাকে যে এরকম দাগ দাগ থাকে বা এরকম দেখা যায় একটু উপাংশ বের হয়, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অমসৃণ। আর এই যে এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা মসৃণ। এই যে ইউনিসেলুলার, অমসৃণ এবং মসৃণ, এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি রাইজয়েড বলি, এদেরকে আমরা কি বলি, রাইজয়েড বলি। আর এই যে এটা রয়েছে বহুকোষী, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা স্কেল বা শল্ক বলি। যে দুইটার কাজই কি, যে দুইটা আমাদের মূলের পরিবর্তে থাকে, এর মেইন কাজ হচ্ছে মাটি থেকে খাদ্য, রস, পানি এগুলা শোষণ করা। না না, রাইজোম না, ওটা রাইজয়েড হবে, সরি, রাইজয়েড। রাইজয়েড হচ্ছে আমাদের মূলের পরিবর্তে থাকা। রাইজোম যেটা, রাইজোম হচ্ছে রূপান্তরিত কাণ্ড। আমরা রাইজোম পড়ব হচ্ছে ইয়ার মধ্যে। রাইজোম, রাইজোমটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। রাইজোম কি, রাইজোম হচ্ছে আমাদের রূপান্তরিত কাণ্ড। রাইজোম হচ্ছে আমাদের রূপান্তরিত কাণ্ড। আর মূলের পরিবর্তে যে থাকে তার নাম হচ্ছে রাইজয়েড। রাইজোম আমরা পাবো টেরিসের মধ্যে গিয়ে পড়বো। রাইজোম, রাইজোমটা আমরা হচ্ছে যে টেরিসে পাবো, যে রূপান্তরিত কাণ্ড থাকে যার নাম হচ্ছে রাইজোম। তো এই 6টা বৈশিষ্ট্য পড়লাম। এর নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ এর নিচে দেখা যাচ্ছে আসিফ ইকবালের টানা 3টা লাইভ ছিল। আসিফ ইকবাল তো লাইভ ক্লাস করতে করতে পাগল হয়ে যাবা, যে এত পরিমাণ লাইভ ক্লাস। মানে তোমরা যারা পড়তেছো তারা মনে হয় হচ্ছে যে নর্মাল টাইমে যতগুলা টিউশন পড়তে তার থেকেও এখন এক্সট্রা টিউশন পড়তেছো। অবশ্যই একটা ভালো দিক, যদি পড়তে পারো, গুছিয়ে রাখতে পারো এই জিনিসগুলো ওভারঅল, তাহলে ভালো। কারণ আলটিমেটলি কলেজ খুলে গেলে এরকম টাইম আর পাবা না যে এতটুকু এত কিছু পড়ার বা এত পড়ার। সো দেখা যায় যখন টিচারের কাছে পড়বা সেই ক্লাসটা অ্যাটেন্টিভলি করলেই হয়। এবার আমি যেটা করতাম যে আমার টিচারদের বাসায় অনেক দৌড়াদৌড়ি করা লাগতো, তো সেকেন্ড ইয়ারে প্রচুর দৌড়াদৌড়ি করছি টিচারদের বাসায়। তো দেখা যায় মোস্ট অফ দ্য টাইম টিচারদের বাসায় থাকতাম। সো দেখা যায় যেটা করতাম যে আমি ওই যে স্যার যখন পড়াবে সেই টাইমে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করতাম সব কিছু। সো ওই টাইমে ক্যাপচার করাটা ওইটা অনেক বড় জিনিস। মানে যখন শুনবা তার সাথে নিজে একটু বলার চেষ্টা করবা, তোমার মেমোরাইজেশন ক্যাপাবিলিটি, মানে এটা ঝামেলা করতেছে, মেমোরাইজেশন ক্যাপাবিলিটি বেড়ে যাবে। আচ্ছা, তবে 7 নম্বর পয়েন্ট, যে তার যে যৌন জনন রয়েছে, যৌন জননের প্রকৃতি হচ্ছে উগ্যামাস। যৌন জনন কি বলা আছে, উগ্যামাস বলা আছে। সো এই যে উগ্যামাস যৌন জনন রয়েছে, এই উগ্যামাস যৌন জনন নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, ঠিক আছে। যৌন জনন, যৌন জনন আমাদের, বা যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা আমাদের 3 প্রকারের হতে পারে। 1 নম্বরে হচ্ছে আইসোগ্যামাস। আইসো মানে কি, একই। গ্যামাস মানে কি, গ্যামেট। গ্যামেট 2টা হতে পারে, একটা হচ্ছে পুং গ্যামেট হতে পারে, আর একটা স্ত্রী গ্যামেট হতে পারে। সো আইসোগ্যামাস বলতে কি বোঝাচ্ছে, আইসোগ্যামাস বলতে বোঝাচ্ছে যখন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট আকৃতিতে সেম। আইসো মানে কি, আইসো মানে হচ্ছে একই। আইসো মানে কি, আইসো মানে হচ্ছে একই। যখন হচ্ছে যে দিন শুরু হয় লাইফ দিয়ে, শেষ হয় লাইফ দিয়ে। সো মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। তো আইসোগ্যামাস মানে কি, যখন হচ্ছে, যখন আমাদের এই পুং ও স্ত্রী গ্যামেট, মেল অ্যান্ড ফিমেল যে গ্যামেট রয়েছে, সেই গ্যামেটের আকৃতি যদি সেম হয়, যে পুং গ্যামেট কোনটা, স্ত্রী গ্যামেট কোনটা, আমি সেভাবে বুঝতে পারতেছি না, পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের আকৃতি সেম, তখন আমি এটাকে কি বলছি, আইসোগ্যামাস বলছি। তারপর আসা যাক আমাদের অ্যান আইসোগ্যামাস। অ্যান আইসোগ্যামাস, এন মানে না, আইসো মানে একই, আর গ্যামাস মানে গ্যামেট। যখন আমাদের এই গ্যামেট দুইটার আকৃতি সেম না, দেখা যায় আমাদের পুং গ্যামেট
আকৃতিতে ছোট আর স্ত্রী গ্যামেট আকৃতিতে বড়, স্ত্রী গ্যামেট আকৃতিতে বড়, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো অ্যানআইসোগ্যামাস। তার মানে আইসোগ্যামাস মানে যখন পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামেটের আকৃতি সেম, তুমি পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামেটকে আলাদা করতে পারছো না, তখন হচ্ছে যে এই যে পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামেট এদের আলাদা করতে পারছো না তুমি, এই পুং এবং স্ত্রী গ্যামেটকে যখন তুমি আলাদা করতে পারবা না তখন তাকে বলা হয় আইসোগ্যামাস। যখন তুমি কোনটা পুং গ্যামেট কোনটা স্ত্রী গ্যামেট সেটা তুমি আকৃতি দিয়ে আলাদা করতে পারছো, যে স্ত্রী গ্যামেট আকারে বড় পুং গ্যামেট আকারে ছোট, তখন তাকে বলি আমরা অ্যানাইসোগ্যামাস। এমন যদি হয় যে আমাদের স্ত্রী গ্যামেট আকারে বড় ও নিশ্চল, আমাদের স্ত্রী গ্যামেট আকারে বড় এবং নিশ্চল, আমাদের ধরো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে স্ত্রী গ্যামেট রয়েছে, আমাদের এই ধরো স্ত্রী গ্যামেট সেটা আকারে বড় আর নিশ্চল, আর এই যে আমাদের এখানে রয়েছে পুংগ্যামিট যার ভেতরে একটা ফ্লাজেলা আছে। পুংগ্যামিটের মধ্যে কি রয়েছে? ফ্লাজেলা আছে। আমরা জানি ফ্লাজেলা মানে হচ্ছে চলন অঙ্গ। এটা কি? ফ্লাজেলা, এটা কি অঙ্গ? একটা চলন অঙ্গ, তার মানে চলতে পারছে। দ্যাট মিনস স্ত্রী গ্যামেটটা আমাদের কেমন? স্ত্রী গ্যামেটটা আমাদের নিশ্চল। আমরা স্ত্রী গ্যামেটের পাশে লিখি যে স্ত্রী গ্যামেট হচ্ছে আমাদের নিশ্চল। স্ত্রী গ্যামেট কেমন? স্ত্রী গ্যামেট আমাদের হচ্ছে নিশ্চল, পুংগ্যামিট হচ্ছে আমাদের সচল। তো স্ত্রী গ্যামেট নিশ্চল, পুংগ্যামিট সচল, তখন এই যে আমাদের প্রক্রিয়া বা এই যে আমাদের গ্যামেট, এই যে আমাদের যৌন জনন, তো এই সচল পুংগ্যামিট নেচে নেচে এই স্ত্রী গ্যামেটের কাছাকাছি আসে, এই যে জনন, এই জননকে আমরা বলি উগ্যামাস প্রকৃতির। এবং উগ্যামাস প্রকৃতির জনন সবচেয়ে উন্নত প্রকৃতির জনন, আর আইসোগ্যামাস প্রকৃতির জনন সবচেয়ে অনুন্নত প্রকৃতির জনন। ঠিক আছে, আইসোগ্যামাস সবচেয়ে অনুন্নত, তো উগ্যামাস প্রকৃতির জনন। ঠিক আছে, তো মানুষের গ্যামিট, মানুষের নিষেক প্রক্রিয়াও কিন্তু কোয়াইট লাইক দ্যাট। আমাদের যে ওভাম রয়েছে, আমাদের যে ডিম্বাণু রয়েছে সেটাও কিন্তু এরকম বড় এবং নিশ্চল হয়। অন্যদিকে আমাদের যে স্পার্ম রয়েছে সেই স্পার্ম কিন্তু এরকম ছোট এবং সচল হয়, এবং স্পার্ম এইভাবে চলে চলে কোন দিকে যায়? ওভামের দিকে যায়। এই যে জনন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? যৌন জনন বলি। এবার আমি একবার জুম কেটে গেছে কিনা আমি দেখি। জুম কেটে যায় নাই, জুম আছে। তো তোমাদের এখানে সবই দেখা যাচ্ছে এই জায়গায়, তাও আমি আবার একটু জুম করে দিলাম। হ্যাঁ, তোমরা দেখে ফেলো। আমি বোর্ডটা আস্তে আস্তে মুছতে থাকি একটা একটা করে পয়েন্ট, কারণ আমাদের অনেকগুলো পয়েন্ট, আমরা মোট 7টা পয়েন্ট পড়েছি টিল নাও। তো 7 নম্বর পয়েন্ট থেকে আমরা 8 আর 9 নম্বর পয়েন্ট একটু জানবো। ঠিক আছে, দেখো আমরা বলে ফেলেছি যে আমাদের যৌন জনন কোন প্রকৃতির? আমাদের যৌন জনন উগ্যামাস প্রকৃতির। আমাদের যৌন জনন উগ্যামাস প্রকৃতির। এখন যদি উগ্যামাস প্রকৃতির হয়, তার মানে আমি স্বীকার করে নিয়েছি এখানে আমাদের পুংগ্যামিটটা সচল হবে, স্ত্রী গ্যামেটটা নিশ্চল হবে। এখন পুংগ্যামিট যদি সচল হয়, দ্যাট মিনস আমাদের পুংগ্যামিটের মধ্যে কি থাকতে হবে? সবসময় মনে রাখবা, সচল কোনো কিছু চলার অঙ্গ সবসময় আমাদের কি, এই যে উদ্ভিদগুলোর মধ্যে বা ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আমরা চলন অঙ্গ হিসেবে কাকে পাবো? ফ্লাজেলাকে পাবো। আমি লিখেই রাখছি। তার মানে এখানে যে আমাদের শুক্রাণুটা থাকবে, এই শুক্রাণুটা আমাদের হচ্ছে পুংগ্যামিট। যদি আমি বলি, এই পুংগ্যামিট যেটা থাকবে, পুংগ্যামিটটা আমাদের দ্বি ফ্লাজেলা বিশিষ্ট হবে। কয়টা ফ্লাজেলা থাকবে? ফ্লাজেলা থাকবে কয়টা? থাকবে দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। সো 2টা ফ্লাজেলা যদি থাকে তাহলে আমাদের সে কী করতে পারবে? 2টা ফ্লাজেলা থাকলে সেভাবে চলতে পারবে। দ্বি ফ্লাজেলা বিশিষ্ট পুংগ্যামিট থাকে আমাদের এখানে। এখন আমি বলেছি তোমাদের এই উগ্যামাস প্রকৃতিতে স্ত্রী গ্যামেটটার কাছে নেচে নেচে এই পুংগ্যামিটটা আসবে, সাঁতার কেটে কেটে। স্ত্রী গ্যামেটের কাছে যদি সাঁতার কেটে কেটে আসতে চায়, তাহলে কি নর্মালি সে সাঁতার কাটতে পারবে? বাতাসের মধ্যে সাঁতার কাটা খুব বেশি সহজ না, বাতাসে সাঁতার কাটে না। তার মানে তার যে সাঁতার কাটবে, সাঁতার কাটার জন্য তার একটা জলীয় মাধ্যম প্রয়োজন হয়। সো এই স্ত্রী গ্যামেটের কাছে পুংগ্যামেট আসতে হলে এই মাঝখানে কী থাকতে হবে? মাঝখানে কোনো তরল পদার্থ থাকতে হবে। মাঝখানে কী থাকতে হবে? মাঝখানে কোনো তরল পদার্থ থাকতে হবে, জলীয় মাধ্যম থাকতে হবে। তাহলে কি আমাদের এই যে স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেট একে অপর যে মিলন হবে, মিলন হওয়ার জন্য মাঝখানে জলীয় মাধ্যম দরকার। জলীয় মাধ্যম দরকার মানে কি? নিষেকের জন্য কি প্রয়োজন? নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন। তাহলে এই জায়গায় আমাদের নিষেকের জন্য
জলীয় মাধ্যম প্রয়োজন। জলীয় মাধ্যম ছাড়া আমাদের নিষেক হবে না। নিষেকের জন্য কি প্রয়োজন? জলীয় মাধ্যম প্রয়োজন। এখন আমি তোমাদের বলেছি যে আমাদের নর্মালি এই যে উদ্ভিদটা রয়েছে, আমাদের যে ব্রায়োফাইটা নামক যে উদ্ভিদটা রয়েছে, এই ব্রায়োফাইটা নামক উদ্ভিদটা কোথায় জন্মায়? ব্রায়োফাইটা নামক উদ্ভিদটা আমাদের স্থলে জন্মায়, বিশেষ করে স্যাঁতস্যাঁতে মাটিতে জন্মায়। স্যাঁতস্যাঁতে মাটি মানে কি? যে জায়গায় আমাদের মাটির ভেতর পানিও রয়েছে, কাদা মানে কর্দমাক্ত যে জায়গা রয়েছে, কাদা মানে মাটি এবং পানি দুইটা রয়েছে, এই জায়গাটাকে আমরা কি বলি? এই জায়গাটাকে আমরা বলি স্যাঁতস্যাঁতে। আমরা বলি যে এইখানে কি থাকবে, এটা আমাদের কেমন হবে? স্যাঁতস্যাঁতে মাটিতে জন্মায়, পানি আছে। তার মানে এই যে আমাদের যে ব্রায়োফাইটা আছে, এই ব্রায়োফাইটা উদ্ভিদটা জন্মায় স্থলে। ব্রায়োফাইটা উদ্ভিদটা জন্মায় কোথায়? স্থলে, মানে মাটিতে। কিন্তু তার নিষেকের জন্য কি প্রয়োজন? নিষেকের জন্য পানি প্রয়োজন। তার মানে নিষেকের জন্য তার কি প্রয়োজন? পানি প্রয়োজন বা জলীয় মাধ্যম প্রয়োজন। পানি বা জলীয় মাধ্যম প্রয়োজন। তার মানে কি? ওর বেঁচে থাকার জন্য দুইটা জিনিস দরকার, মাটিও দরকার, পানিও দরকার। যেহেতু ওর বেঁচে থাকার জন্য মাটি পানি দুইটাই দরকার, জলীয় মাধ্যমটাও তার প্রয়োজন নিষেক ঘটার জন্য। এই জন্য আমরা এই ব্রায়োফাইটাকে কি বলি? ব্রায়োফাইটাকে আমরা উভচর উদ্ভিদ বলি। কি উদ্ভিদ বলি? উভচর উদ্ভিদ বলি। আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলার জন্য, সেটা আমরা সামনে যখন এই ব্রায়োফাইটার প্রস্থচ্ছেদ আঁকবো, প্রস্থচ্ছেদ আঁকতে গেলে আমরা কেন একে উভচর উদ্ভিদ বলি সেটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো, যে কেন একে আমরা কি বলছি? উভচর উদ্ভিদ বলছি। সো ব্রায়োফাইটার বেঁচে থাকার জন্য, হ্যাঁ এরকম মাঝে মাঝে করে, আমার মোবাইলও দোকানে ধাক্কা দিয়ে বের করে দেয়, লাইভে আসে লাইভ থেকে টান দিয়ে বের করে দিবে, তোমাকে মনে হবে যে মানে লাথি মেরে বের করে দেয় না, সেরকম লাইভ থেকে লাথি মেরে বের করে দেয়। এটা হয়, মাঝে মাঝে হয় যে লাইভ থেকে, এটা ধরো আমিও যখন ক্লাস নেওয়ার সময় মানে মেডিকেল ব্যাচে ওদের ক্লাস নেওয়ার সময় ওদের স্ক্রিন দিয়ে পড়াই, ল্যাপটপের স্ক্রিনে পড়াই ওদের। সো হচ্ছে যে দেখা যায় ওদের দেখতেছি কমেন্ট, দেখা যায় লাথি মেরে বের করে দিছে লাইভ থেকে, আমি হোম স্ক্রিনে চলে গেছি। এটা ফেসবুক মাঝে মাঝে করে, দুষ্টামি করে। তারপর হচ্ছে 10 নম্বরে হচ্ছে যে এদের যে ভ্রূণটা তৈরি হবে, শুকনো ডিম্বাণু মিলনের ফলে নিষেক এবং নিষেকের পরবর্তীতে ভ্রূণ সৃষ্টি হবে। এদের যে ভ্রূণ সৃষ্টি হবে সেই ভ্রূণটা আমাদের বহুকোষী হবে। ভ্রূণ কেমন হবে? রহমান মাহিনের খুব ভালো ক্লাস হচ্ছে, সবাই রহমান মাহিনের সাথে জেলাসি করো। এদের যে ভ্রূণটা হয় সেই ভ্রূণটা বহুকোষী হয়। ভ্রূণ এবং স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে, যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের অভ্যন্তরে থাকে। তো তাহলে আমাদের হচ্ছে পুংগ্যামিট দ্বিফ্লাজেলা বিশিষ্ট, নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন, ভ্রূণ বহুকোষী হয় এবং দেখা যায় যে কোথায় থাকে? এটা হচ্ছে যে আচ্ছা, পুংগ্যামিট মানে হচ্ছে যে মেল গ্যামেট মানে ইউ ক্যান সে ইটস স্পার্ম। দ্বিফ্লাজেলা বিশিষ্ট, দুইটা ট্রিক্কাস থাকে, ফ্লাজেলাকে ট্রিক্কাস বলে। নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন মানে ফর ফার্টিলাইজেশন, এখানে ওয়াটার প্রয়োজন। ভ্রূণ বহুকোষী হয়। ভ্রূণ ইংরেজি হচ্ছে ইমব্রায়ো। যে ইমব্রায়োটা তৈরি হয় সেই ইমব্রায়োটা হচ্ছে যে মাল্টি সেলুলার থাকে, স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে, মানে ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের অভ্যন্তরে থাকে এটি। তারপর হচ্ছে যে এই স্পোরোফাইট দশাটা, এখানে যে আমাদের স্পোরোফাইট দশা রয়েছে, স্পোরোফাইটটা আমরা জানি যে স্পোরোফাইটটা অপ্রধান বা গৌণ দশা, বা এটা একটা সেকেন্ডারি ফেজ। মেইন ফেজ হচ্ছে গ্যামেটোফাইট। এই স্পোরোফাইটটা একটা অপ্রধান দশা এবং হচ্ছে যে তারা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট এটা অপ্রধান দশা বা সেকেন্ডারি একটা ফেজ, অ্যান্ড দে ডিপেন্ড অন গ্যামেটোফাইট। এবং
গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল থাকে তারা, ঠিক আছে। এরপর এদের যে স্পোরগুলা তৈরি হয়, এই স্পোরোফাইট দশায় যে স্পোরগুলা সেম সাইজের হয়, স্পোর সম আকৃতি বিশিষ্ট হয়। কখনো কোনো কিছু যদি সমান হয়, সবসময় মনে রাখবা হোমো মানে একই, হোমো মানে একই, সবসময় মনে রাখবা। সবিম্ব্রায়িত মাল্টিসেলুলার, তাই না? তাহলে এটা কিভাবে বৈশিষ্ট্য হয়? এটা হচ্ছে যে শৈবাল ছত্রাক যখন পড়বো তখন দেখবো ওদের ভ্রূণটা বহুকোষী হয় না, ওদের ভ্রূণটা এককোষী হয়। আর এদের যে স্পোরগুলো রয়েছে, যে স্পোর সম আকৃতির হয়, এই জন্য আমরা এদেরকে কি বলি? হোমোস্পোরাস বলি। হোমোস্পোরাস, হোমো মানে একই, স্পোরাস মানে স্পোর। তো এখানে কি জন্য আমি একে হোমোস্পোরাস বলছি? কারণ এরা একই আকৃতির স্পোর থাকে, দ্য সেম সাইজ অ্যান্ড শেপ ক্যারি করে। এখানে যে স্পোরগুলো রয়েছে তার সেম সাইজ অ্যান্ড শেপ ক্যারি করে, সেম সাইজ অ্যান্ড শেপ। ভ্রূণের এখানে র হবে। আচ্ছা, তো এই কয়টা বৈশিষ্ট্য পড়লেই হবে এখান থেকে। এই কয়টা হচ্ছে যে লাস্ট দুইটা পয়েন্ট, এই যে আমাদের হচ্ছে যে স্পোরোফাইট যে রয়েছে, স্পোরোফাইটটা অপ্রধান দশা বা সেকেন্ডারি ফেজ এবং গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, দে ডিপেন্ড অন দ্য গ্যামেটোফাইট। স্পোরগুলা সম আকৃতির হয়, সেম সাইজ অ্যান্ড শেপ থাকে, এই জন্য আমরা এদের হোমোস্পোরাস বলি। এখানে তো সব লেখাই আছে, আমি তো এমন না যে চলে গেছে, এখানে তো সব লেখাই আছে। ভিডিও যদি পজ করে দেখা না যে এখানে তো লেখাই আছে সব। ইংলিশ টার্ম তো এখন বলছি, এখন ঠিক আছে না? যা বলেছি এ পর্যন্ত ইংরেজি টার্মিনোলজিগুলো কিন্তু আমি বলে দিয়েছি এখানের। তো এই যে আমরা ব্রায়োফাইটা পড়ি, আমরা অলরেডি বলেছি যে ব্রায়োফাইটা, এই ব্রায়ো কথাটা এখান থেকে এসে ব্রায়ন। ব্রায়ন মিন্স মস, ঠিক আছে? ব্রায়ন মিন মস, এটা বাংলা নাম, ব্রায়নের বাংলা মস। আর ফাইটা কথাটা এসেছে ফাইটন থেকে। ফাইটন মানে হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে? ব্রায়োফাইটা। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যদি বলি যে এদের এই যে ব্রায়োফাইটা রয়েছে, ব্রায়োফাইটা অ্যান্ড টেইডোফাইটা, তাদের কয়টা ক্লাস রয়েছে? ব্রায়োফাইটা টেইডোফাইটার কিছু ক্লাস রয়েছে, মানে শ্রেণী রয়েছে, 3টে শ্রেণী রয়েছে আমাদের এই ব্রায়োফাইটার শ্রেণী 3টা হচ্ছে হেপাটিসিটি, এটা হেপাটিসিটি বাংলায় যা ইংরেজিতেও তা হেপাটিসিটি। হেপাটিসিটি, অ্যানথ্রেসিটি, আর একটা হচ্ছে মাসাই। 3টাই ইংরেজি টার্ম। ইংরেজি লিখলে বানানো আমার ভুল আসবে, জন্য বানানো লিখলাম না, তোমরা দেখে নিও। 3টে ইংরেজি টার্ম, হেপাটিসিটি, অ্যানথ্রেসিটি, মাসাই। হেপাটিসিটি যেটা, এই যে হেপাটিসিটি যেটা রয়েছে, হেপাটিসিটি বানানো হয়েছে কিনা কে জানে? হেপাটিসি, এই যে হেপাটিসি যে আছে, হেপাটিসি, এই হেপাটিসিটা নাম এই হেপাটিসি হওয়ার কারণ হচ্ছে যে তারা দেখতে কার মতো? হেপাটিক সেলের মতো দেখতে। হেপাটিক সেল মানে আমাদের লিভার বা যকৃতের মতো দেখতে। আমাদের এই যে হেপাটিসিটি বা হেপাটিসি আছে, তারা কার মতো দেখতে? দে রিজেম্বলস হেপাটিক সেল, তারা আমাদের হেপাটিক সেল বা যকৃতের মতো দেখতে। এই জন্য তাদের আমরা কি বলি? হেপাটিসি বলি। বা এদের আরেকটা নাম রয়েছে, এদের আমরা লিভার ওয়ার্ট বলি। এদের আমরা কি বলি? এদের আমরা লিভার ওয়ার্ট বলি। এদের আমরা কি বলি? লিভার ওয়ার্ট বলি। এটাও একটা ইংরেজি টার্ম, এদেরকে আমরা কি বলি? লিভার ওয়ার্ট বলি। এই হেপাটিসিটির একটা উদাহরণ হচ্ছে যে এক্সাম্পল হচ্ছে একটা রিক্সিয়া। এদের একটা এক্সাম্পল কি? এদের একটা এক্সাম্পল হচ্ছে রিক্সিয়া। হেপাটিসিটির একটা এক্সাম্পল কি? হেপাটিসিটির একটা এক্সাম্পল হচ্ছে রিক্সিয়া।
তো তাহলে আমাদের এই যে ক্লাস রয়েছে, তিনটা ক্লাস রয়েছে, একটাকে আমরা বলি হেপাটিস সি, একটা বলি অ্যান্থ্রেসি, আর একটা হচ্ছে মাসাই। এই যে তিনটা শ্রেণী রয়েছে, তার মধ্যে আমরা যেটি নিয়ে একটু বদার করি সেটা হচ্ছে হেপাটিস সি। সেটা আমাদের তারা কাদের মতো দেখতে, আমাদের হেপাটিক সেলের মতো দেখতে বা যকৃতের মতো দেখতে। যকৃত ইংরেজি যেহেতু লিভার, এই জন্য আমরা এদেরকে কী বলি, লিভার ওয়ার্ড বলি। এবং এদের একটা উদাহরণ কি, এদের একটা উদাহরণ হচ্ছে রিক্সিয়া। আমরা রিক্সিয়া নিয়ে এখন পড়ালেখা করবো, এদের উদাহরণ হচ্ছে রিক্সিয়া। সো এখন আমাদের পড়ার যে ম্যাটারটা সেটা হচ্ছে আমরা রিক্সিয়া নিয়ে পড়বো, রিক্সিয়া। এই রিক্সিয়ার বাংলাদেশে কয়টা প্রজাতি রয়েছে বা কয়টা স্পেসিস রয়েছে সেটা আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। রিক্সিয়ার 45টা প্রজাতি বাংলাদেশে আমরা দেখতে পাই। যে এর কয়টা প্রজাতি বাংলাদেশে রয়েছে, এর 45টা প্রজাতি বাংলাদেশে রয়েছে। রিক্সিয়ার সবগুলো স্থলে জন্মায়, শুধুমাত্র জলে জন্মায় একটা প্রজাতি আছে রিক্সিয়ার যেটা জলে জন্মায়, তার নাম হচ্ছে রিক্সিয়া ফ্লুইটেন্স। তার নাম কি, রিক্সিয়া ফ্লুইটেন্স। ঠিক আছে, জলে বা আমরা বলতে পারি ওয়াটারে জন্ম নেয় এরকম একটা রিক্সিয়া হচ্ছে কি, এরকম একটা রিক্সিয়া হচ্ছে রিক্সিয়া ফ্লুইটেন্স। এরকম একটা রিক্সিয়াকে, এরকম একটা রিক্সিয়া হচ্ছে রিক্সিয়া ফ্লুইটেন্স। আমরা বলি যে এরা হচ্ছে শুধুমাত্র আমাদের একমাত্র রিক্সিয়া যেটা আমাদের জলে জন্ম নেয়, রিক্সিয়া ফ্লুইটেন্স। আর যত প্রকারের রিক্সিয়া আছে সকল রিক্সিয়া আমাদের কোথায় জন্ম নেয়, সকল রিক্সিয়া আমাদের স্থলে জন্ম নেয়। সকল রিক্সিয়া আমাদের কোথায় জন্ম নেয়, স্থলে জন্ম নেয়। এখন হচ্ছে রিক্সিয়ার গঠন আমরা শিখবো, বাহ্যিক গঠন। আমাদের রিক্সিয়াটা এরকম দেখতে, ওকে। সো এইটা হচ্ছে আমাদের রিক্সিয়া, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রিক্সিয়ার একটা বাহ্যিক গঠন। আমরা বাইরে থেকে রিক্সিয়াকে দেখতে, বাইরে থেকে আমাদের রিক্সিয়া দেখতে এরকম, ঠিক আছে, এরকম শেপের হয় রিক্সিয়া দেখতে আমাদের। এটা তাহলে আমাদের একটা কিসের গঠন, এটা আমাদের একটা রিক্সিয়ার গঠন। আমাদের এই যে রিক্সিয়া রয়েছে, এই রিক্সিয়ার মধ্যে আমরা দেখতে পাই যে এটার যে প্রতিটা শাখা রয়েছে, প্রত্যেকটা শাখার মাথায় এরকম দুইটা ভাগ করা। এইটাকে আমরা বলি দ্যাগ্রো শাখা। শাখা ইংরেজিকে আমি ভুলে গেছি, আমাকে একটু কমেন্টে শাখা ইংরেজিটা বলো। দ্যাগ্রো মানে হচ্ছে ডাবল, ঠিক আছে, দ্যাগ্রো শাখা বিশিষ্ট। তারপর এই যে দ্যাগ্রো শাখা আছে না, এই দ্যাগ্রো শাখার মাঝখানে একটা ভাগ বা ভাঁজ আছে, খেয়াল করো। এই ভাগ বা ভাঁজটাকে আমরা বলি অগ্রস্থ খাঁজ। খাঁজ মানে একটা নিচু জায়গা, একটা স্লপি জায়গা, অগ্রস্থ খাঁজ থাকে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলি, এই জায়গাটাকে বলি আমরা অগ্রস্থ খাঁজ, বা ইংরেজিতে আমরা একে বলতে পারি অ্যাপিক্যাল খাঁজ। ইংরেজি কি, খাঁজ ইংরেজিও ভুলে গেছে, আমার কমেন্ট ইংরেজিগুলো জানো। তারপর হচ্ছে যে আমাদের এইখান বরাবর এখানে কিছু এরকম দাগ থাকে, এই দাগগুলাকে আমরা বলি শিরা বলি, বা এগুলা কোয়াইট লাইক আওয়ার ভেইন। নেক্সট ক্লাস থেকে ইংরেজির জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে। এই তোমরা ইংরেজির জন্য কার বই দেখো আমাকে বইলো। কিন্তু তোমাদের ইংলিশ ভার্সনে একটা ঝামেলা হচ্ছে কি, তোমরা যেই বই পড়ো সেই বই থেকে ইংরেজি মেডিকেলে প্রশ্ন আসে না। হ্যাঁ, অগ্রস্থ খাঁজ, এপিক্যাল নচ, দ্যাগ্রো শাখা, ডাবল ব্রাঞ্চ। থ্যাংক ইউ, ঠিক আছে। অগ্রস্থ দ্যাগ্রো শাখা লিখে দিই পাশে ইংরেজি, ডাবল ব্রাঞ্চ। তোমরা তো আজিবুর স্যারের বই পড়ো, বাট আজিবুর স্যারের বই থেকে তো প্রশ্ন আসে না, তোমাদের এই বাংলা বইটা পড়তে হবে যেভাবেই হোক। ঠিক আছে। আর এই যে জায়গাটা, এটাকে আমরা বলি, এই যে এগুলা থাকে এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি হচ্ছে মধ্যশিরা। এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি হচ্ছে মধ্যশিরা বলি। শিরা ইংরেজি হচ্ছে তোমার, এখানে শিরা ইংরেজি মনে একটু ভিন্ন।
ভেনেশন বলে, শিরা ইংরেজি ভেনেশন, শিরা মানে তো ভেইন, শিরা ইংরেজি আমরা কি বলতে পারি, ভেনেশন বলতে পারি, ঠিক আছে। শিরা ইংরেজি তো আমাদের ভেইন, একে আমরা বলতে পারি কি মধ্যশিরা বা মিডল ভেইন। শিরা বিন্যাস মানে ভেনেশন, মধ্যশিরা মিডল ভেইন, ওকে। তাহলে আমাদের হচ্ছে যে এই জায়গাগুলো আমরা দেখতে পাই, আমাদের এই যে রিক্সিয়া রয়েছে, এই রিক্সিয়ার মধ্যে আমরা কি দেখতে পাই, এখানে একটা ব্যাঘ্র শাখা বা ডাবল ব্রাঞ্চ রয়েছে, এখানে একটা খাজের মতো জায়গা রয়েছে যেটাকে অগ্রস্থ খাজ বা এপিক্যাল নজ বলি, আরেকটা অঞ্চল দেখতে পাই, যেটাকে আমরা বলি মধ্যশিরা বা মিডল ভেইন বলি আমরা। এবং এই যে জিনিসটা দেখতে আমাদের এটা নাকি হচ্ছে রিজেম্বল অ্যাজ রোজ, যে এরা দেখতে হচ্ছে গোলাপের পাপড়ির মতো দেখতে, বলে এদেরকে আমরা বলি রোজেট বলি, এদের আমরা কি বলি, রোজেট বলি, কারণ কি এরা গোলাপের পাপড়ির মতো দেখতে। কোন দিক থেকে বিজ্ঞানীদের কাছে সব কিছুরে গোলাপের পাপড়ির মতো দেখা যায় আমি বুঝি না, নাম দিয়ে দিছে এটা রোজেট, গোলাপের পাপড়ির মতো দেখতে, এই জন্য একে কী বলেছে, এই জন্য একে বলেছে হচ্ছে রোজেট বলা হয়, যেটা দেখতে কিসের মতো, এ হচ্ছে গোলাপের পাপড়ির মতো দেখতে, যে এই রিক্সিয়াটা গোলাপের পাপড়ির মতো দেখা যায়, এই জন্য একে অনেক বিজ্ঞানীরা নাম দিয়েছে রোজেট বলা হয় একে। সো এই আমাদের হচ্ছে মোটামুটি কথাবার্তা, এছাড়া আমাদের এখানে আর কিছু লাগবে না। আমরা হচ্ছে যে এখন এর যে অভ্যন্তরীণ গঠনে যাব, এটা হচ্ছে বাহ্যিক গঠন। আশা করি এটা আঁকা শেষ তোমাদের। এবার আসি এর বাহ্যিক গঠনের যে ছবিটা আছে না, সেই অভ্যন্তরীণ গঠন, ইন্টারনাল স্ট্রাকচার, এদের যে অভ্যন্তরীণ গঠন বা ইন্টারনাল স্ট্রাকচার ছবিটা তোমরা সবাই ভয় পাও, কিন্তু এই ছবিটা একদম সহজ। এদের যে আমরা পড়বো অভ্যন্তরীণ গঠন বা ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে আমরা পড়বো। এটার জন্য প্রথমে শুরু করতে হবে জয় বাংলা দিয়ে, ঠিক আছে। জয় বাংলা মানে নৌকা আঁকতে হবে, তার মানে মাঝখানে একটা নৌকা আঁকলা, দুই পাশে দুইটা পাল দিতে, পাল তুলে দে, যেটা গান আছে, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ঠিক আছে। তো দিয়ে তারপরে এরকম ঢেউ খেলানো, পাল তুলতেছো তাই না, ওকে। সো এই হচ্ছে যে আমরা অভ্যন্তরীণ গঠন শিখছিলাম। অভ্যন্তরীণ গঠনের মধ্যে আমি এইভাবে অভ্যন্তরীণ গঠনের ছবিটা আঁকবো, ঠিক আছে, এইভাবে আমরা আঁকবো। আঁকার পর এই মাঝখানে আমরা এরকম একটা অংশ দিব, এটা আমাদের ওভাম বা ডিম্বাণু প্রদর্শন করবে, এবং এই যে চিরুনির মতো দাঁড়ায় আছে যে অংশগুলা, এই অংশগুলোর মধ্যে এভাবে দিয়ে যাব দাগ, মনের আনন্দে, টানা 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 ঢুরুং 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 ঢুম ঢুম ঝুম, টাক 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 দিলাম। হ্যাঁ, রোজের সাইজোগণিত অ্যারিথ্রোসাইটিক সাইজোগণিত পাওয়া যায়। তারপরে এই যে সবুজ কালি নিবা, নিয়া ডট 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 ডট, ভুলেও উপরেরটায় ডট ডট দিবা না, সব জায়গায় ডট ডট দিবা, উপরেরটায় ডট ডট দিবা না, একদম উপরের যে মাথাটা আছে ওকে ছেড়ে দিবা, ঠিক আছে। ও তোমাকে বলছে ছেড়ে দে শয়তান, আমাকে অ্যাটাক করিস না, তো তুমি ওকে ছেড়ে দিছো, হ্যাঁ ওকে ছেড়ে দিছো। তো এই যে আমাদের যে অঞ্চলটা, এই অঞ্চলে যে আমি সবুজ যা দেখলাম, সবুজ যা দেখি সেটাকে আমরা কি বলি, সবুজ কিছু থাকলে সেটাকে আমরা বলি ক্লোরোফিল। তাহলে এই যে লম্বা যে চুল, ঠিক আছে, বড়লোকের বেট্টির লম্বা চুল, এই যে লম্বা চুলের মতো যে লম্বা স্পাইকের মতো যে অংশগুলা, এখানে আমাদের ক্লোরোফিল আছে। ক্লোরোফিল আছে মানে কি, সে সূর্যালোকের শক্তিটাকে আত্মস্থ করতে পারবে, সেই সূর্যালোকের শক্তিকে আত্মস্থ করতে পারবে। সো এই জন্য এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটাকে আমরা কি বলি, এই অঞ্চলটাকে বলি আমরা আত্তীকরণ অঞ্চল। এই অঞ্চলটাকে আমরা কি বলি, আত্তীকরণ বা অ্যাসিমিলেশন এরিয়া বা অ্যাসিমিলেটরি এরিয়া। দেখো তোমাদের বই কি বলা আছে, আত্তীকরণ শক্তি, অ্যাসিমিলেটরি এরিয়া, আত্তীকরণ অঞ্চল। আমাদের এই অঞ্চলটাকে আমরা কি বলি, আত্তীকরণ অঞ্চল। কারণ কি, এরা সূর্যালোকের যে শক্তি আছে, সূর্যালোকের শক্তিটাকে আত্মস্থ করতে পারে ক্লোরোফিল দিয়ে, অ্যাসিমিলেটরি করতে পারে, অ্যাসিমিলেশন করতে পারে সূর্যালোকের শক্তিকে। সো এই জন্য এই অঞ্চলটাকে আমরা বলি আত্তীকরণ অঞ্চল বলি। এরা
ক্লোরোফিল যেহেতু আছে, সূর্যালোকের শক্তিকে এরা কী করতে পারে, সূর্যালোকের শক্তিকে এরা আত্তীকরণ করতে পারে। এই যে সূর্যালোকের শক্তিকে আত্তীকরণ করে, এই জন্য এই অঞ্চলটাকে বলি আমরা আত্তীকরণ অঞ্চল বা অ্যাসিমিলেটরি এরিয়া। এবং এই আত্তীকরণ অঞ্চলে যে লম্বা লম্বা যে দাঁড়ায় থাকবে যে জিনিসগুলো, এই যে এগুলো কি সূত্রের মতো দেখতে না, চিকুন হয়, এত বড় মানে খুব চিকুন হয়। এই যে এগুলা যে রয়েছে পাইপের মতো যে রয়েছে, যে ছোটোবেলায় তোমরা পাইপ আইসক্রিম খাইতে কিনা যাই না, তোমরা তো অনেক ভালো বাচ্চা সবাই। এই যে এটাকে আমরা কি বলি, তোমাদের সময় ভালো ভালো আইসক্রিম পাওয়া যেত, আমাদের সময় না ভালো আইসক্রিম পাওয়া যেত না, এই জন্য আমাদের পাইপ আইসক্রিম খাওয়া লাগতো। তাহলে এই যে জিনিসটা, এটাকে বলি আমরা আত্তীকরণ সূত্র বা অ্যাসিমিলেটরি সূত্র। ইংরেজি কি, এই সূত্র ইংরেজি কি জানাও, এটা সূত্র ইংরেজি কী হবে, এটাকে বলে আত্তীকরণ সূত্র বা অ্যাসিমিলেটরি, ইংরেজি জানি না। তারপর হচ্ছে এই যে এই আত্তীকরণ সূত্রগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলা, আত্তীকরণ সূত্রের মাঝখানে এই যে ফাঁকা জায়গা রয়েছে, দেখো এই যে এখান থেকে এতটুকু ফাঁকা জায়গা না পুরাটা, এই যে ফাঁকা জায়গাটা থাকে দুইটা আত্তীকরণ সূত্রের মাঝখানে, একে বলি আমরা বায়ু প্রকোষ্ঠ। একে আমরা কি বলি, বায়ু প্রকোষ্ঠ বা এয়ার চেম্বার বলতে পারো। এই জায়গাগুলোর মধ্যে বাতাস জমা থাকে, এটাকে আমরা কি বলি, বায়ু প্রকোষ্ঠ বা এয়ার চেম্বার বলি। এবং এই যে বায়ু প্রকোষ্ঠ বা এয়ার চেম্বারটা উপরের দিকে যে জায়গাটা দিয়ে উন্মুক্ত হয়েছে, এই যে জায়গাটা, এই যে জায়গাটাতে উন্মুক্ত হয়, উন্মুক্ত হওয়া জায়গাটাকে আমরা কি বলি, বায়ু রন্ধ্র বলি। এই উন্মুক্ত হয়েছে যে জায়গাটা দিয়ে, তাকে আমি কি বলি, বায়ু রন্ধ্র বলি বা এয়ার পোর বলতে পারো তুমি, বায়ু রন্ধ্র বা ইংরেজিতে এয়ার পোর বলা যায়। তো এই যে বায়ু রন্ধ্র থাকে না, এই বায়ু রন্ধ্র থেকে সে ধরা খেয়ে গেছে, হ্যাঁ স্ট্যান্ড বলো, আত্তীকরণ সূত্র বা অ্যাসিমিলেটরি স্ট্যান্ড। এই যে বায়ুরন্ধ্র আছে না, এই বায়ুরন্ধ্র দিয়ে সে ধরা খেয়ে গেছে। বায়ুরন্ধ্রটা জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। বায়ুরন্ধ্র থাকা বা এয়ার পোর্ট থাকা কোন উদ্ভিদের বৈশিষ্ট্য, জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। যে সকল উদ্ভিদ ওয়াটারে জন্মায় সেই সকল উদ্ভিদের বৈশিষ্ট্য। সো এই যে জলজ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য, তাহলে ওর মধ্যে আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ব্রায়োফাইটা আছে, তার জলজ উদ্ভিদ হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো লাগবে বা ওয়াটারে জন্ম নেওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো লাগবে, তার মধ্যে একটা আছে যে তার জনন কাজের জন্য বা তার নিষেকের জন্য, ফার্টিলাইজেশনের জন্য তার ওয়াটার প্রয়োজন হয়। আরেকটা দেখলাম যে আমাদের জলজ উদ্ভিদের মতো তাদের মাঝখানে এয়ার পোর বিদ্যমান থাকে। সো এই বৈশিষ্ট্যগুলো আমাকে ইন্ডিকেট করছে যে আমাদের ব্রায়োফাইটা একটা উভচর উদ্ভিদ বা অ্যামফিবিয়াস প্ল্যান্ট, সে আমাদের একটা উভচর উদ্ভিদ হিসাবে সে কাজ করে। তো এই যে আমাদের এইটাকে বলি বায়ু প্রকোষ্ঠ বা এয়ার চেম্বার। এখানে আছে আমাদের বায়ু রন্ধ্র বা যেটাকে আমরা কি বলছি, যে আমরা বলছি হচ্ছে যে সূত্র মানে ফর্মুলা বানায় দিছো তোমরা, আচ্ছা ভেরি গুড। তো এটাকে আমরা বলি বায়ুরন্ধ্র বা এয়ার পোর আছে আমাদের। এখন খেয়াল করে দেখো, এই যে উপরের যে জায়গাটা, সে আমাদের বলছিল ছেড়ে দে শয়তান আমার মধ্যে ক্লোরোপ্লাস্ট দিবি না। এই যে ছেড়ে দে শয়তান ক্লোরোপ্লাস্ট দিবি না বললো যে রিজনটা, সেই রিজনটার মধ্যে আমার কোনো ক্লোরোপ্লাস্ট নেই। একদম উপরের রিজিয়নে আমাদের কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। যেহেতু একদম উপরের জায়গাটার মধ্যে আমাদের কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, তার মানে এটা একদম বর্ণহীন একটা শাড়ি। একদম উপরের এই শাড়িটা কেমন শাড়ি, বর্ণহীন একটা রো, বর্ণহীন একটা রো থাকে। এইটাকে আমরা বলি ঊর্ধ্বত্বক বলি। তাহলে এই জায়গাটাকে কি বলা হয়, আমরা এই জায়গাটাকে বলি আমরা ঊর্ধ্বত্বক। এই জায়গাটাকে আমরা কি বলি, ঊর্ধ্বত্বক বলি এই জায়গাটাকে, ঠিক আছে, ঊর্ধ্বত্বক। তো আপার স্কিন বলি আমরা। এই ঊর্ধ্বত্বক যে এরিয়াটা থাকে, আপার রিজিয়নটা থাকে, এই রিজিয়নটার মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না, দ্যাট মিনস এটা বর্ণহীন হবে। সো এই রিজিয়নটা আমাদের বর্ণহীন বা কালারলেস হয়। এখন এই উপরের অঞ্চলটা আত্তীকরণ করে, সূর্যালোকের শক্তি সব আত্মস্থ করে নেয়। সূর্যালোকের যে শক্তি আছে সেই শক্তিগুলোকে নেয়, নিয়ে এই নিচের জায়গাটার মধ্যে জমায়। এই যে নিচের জায়গা রয়েছে, যে জায়গার মধ্যে সূর্যালোকের শক্তিগুলো জমায়, এই যে নিচের যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটার মধ্যে সূর্যালোকের যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলো থেকে যে শক্তিগুলোকে ব্যবহার করে, সূর্যালোকের শক্তি ব্যবহার করে আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের কি তৈরি করা হয়, আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করা হয়। এই যে সূর্যালোকের শক্তি ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ফুড তৈরি করা হয়, সেই ফুডটা মেইনলি কি, সেই ফুডটা মেইনলি স্টার্চ বা শ্বেতসার। তো এই সঞ্চয়ী অঞ্চলে কি জমা রাখে, সঞ্চয়ী অঞ্চলে শ্বেতসার দানা, এই যে আমাদের শ্বেতসার রয়েছে, সেই শ্বেতসার দানাকে সে সঞ্চয় করে। তাহলে সঞ্চয়ী অঞ্চলে কি সঞ্চিত হয়, সঞ্চয়ী অঞ্চলে সঞ্চিত হয় শ্বেতসার দানা। তারপর হচ্ছে এই যে আমাদের, তাহলে এই জায়গায় শ্বেতসার দানা সঞ্চয় করলো, আর এই যে নিচের রিজন আছে, এই নিচের রিজনে সে টু মেকআপ মারে। তো কেউ কেউ হয় এককোষী, কেউ হয় বহুকোষী, কেউ হয় লাখপতি, কেউ হয় গরিব। তো
এই যে আমাদের যে এককোষী রয়েছে তার মধ্যে কারো কারো আবার রং গজাইছে, গরিব বলে কী হবে, মনে খুব রং আছে, তার মানে চারপাশ থেকে কিছু অঞ্চল বের হয়েছে, সে একটু রাফ হয়েছে, দ্যাট মিনস এটা কি অমসৃণ। এই অমসৃণ আর এটা কি আমাদের মসৃণ। এই মসৃণ এবং অমসৃণ যে দুইটা রিজন আছে এদেরকে একসাথে আমরা কি বলি, এই যে মসৃণ এবং অমসৃণ এককোষী রাইজয়েড বলি। আর এই যে অংশটা থাকে রাইজয়েড একটা ইংরেজি টার্ম, স্মুথ অ্যান্ড রাফ। আর এটা বহুকোষী বা মাল্টিসেলুলার যেটা, এটাকে আমরা বলি স্কেল বলি, বা বাংলায় বলা হয় শল্ক বলা হয়, এটা আমাদের মাল্টিসেলুলার হয়। সো এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে আমাদের রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন। এই ছবিটা কেন জানি তোমরা ভয় পাও, বাট আশা করি আজকের পর এই ছবি আঁকতে তোমাদের আর প্রবলেম হবে না, এবং এই ছবি থেকে যে ইনফরমেশনগুলো আমাদের আসে এই ইনফরমেশনগুলো তোমরা খুব ইজিলি তোমরা এই ইনফরমেশনগুলোর মধ্যে ছক্কা মেরে দিবে। ঠিক আছে, আঁকা হয়েছে সবার এই ছবি? এই রিক্সিয়ার জনন বা রিপ্রোডাকশন যদি আমরা পড়তে চাই, তো তার মধ্যে দুই ধরনের জনন আমরা দেখতে পাবো। একটাকে বলি অঙ্গজ জনন। এই যে অঙ্গজ জনন রয়েছে, সেই অঙ্গজ জননটা 3 টাইপের। অঙ্গজ জননটা কয় প্রকার? অঙ্গজ জননটা হচ্ছে আমাদের 3 প্রকারের অঙ্গজ জনন হয়। আমরা 3 প্রকার অঙ্গজ জননটা একটু লিখে রাখি, এটা মনে রাখবো। একটা মানে আমি অ্যাডমিশন টাইমে একটা ছন্দ দিয়ে মনে রাখছি। আমাদের একজন টিচার ছিল টিপু স্যার, তার নাম দিয়ে টিপু অস্থির। ঠিক আছে, টি দ্বারা কি আসছে? টি দ্বারা আসছে টিউবার। প দ্বারা হচ্ছে পুরাতন অংশের পচন। আর অস্থির দিয়ে আসে হচ্ছে অস্থায়ী মূল। কি দেখা যায় এখানে? অস্থায়ী মূল থাকে। তো এই যার নাম দিয়েছিলাম আমি হচ্ছে মনে রাখার জন্য টিপু অস্থির। ঠিক আছে, কি দিয়েছিলাম নাম? যে টিপু অস্থির। টিফিন টাইম হয়ে গেছে? আচ্ছা, এই টিপু অস্থিরটা পড়ায়নি, ওয়েট। টিপু অস্থির ছিল, এটা রিপ্রোডাকশনে। একটা ছিল পুরাতন অংশের পচন। তো প্রথম কথা হচ্ছে যে 1 নম্বরে যেটা পুরাতন অংশের পচন, ওল্ড যে অংশগুলো থাকে সেগুলো রোটেন হয়ে যায়, পচে যায়। তো দেখো এই যে আমাদের থ্যালাসটা এরকম দ্যাগ্র শাখা বিশিষ্ট না? এটা আমাদের দ্যাগ্র শাখা বিশিষ্ট। এখন যদি হয় যে এই যে আমাদের এই জায়গাগুলায় যদি পচে যায়, এই রিজনগুলো যদি আমাদের পচে যায়, তখন কি হবে? প্রতিটা দ্যাগ্র শাখা একটা আলাদা থ্যালাস হিসেবে আচরণ করবে, এবং তারা বৃদ্ধি পেয়ে আমাদের নতুন নতুন এই যে রিক্সিয়া আছে এগুলো অংশ এগুলো তৈরি হবে। তাহলে আমাদের কি এটাকে আমরা বলি হচ্ছে যে পুরাতন অংশের পচন, যেগুলো একটু বয়োবৃদ্ধি হয়ে যাবে, ওল্ড এরিয়া যেগুলো আছে সেগুলো আমাদের রোটেন হয়ে যাবে, পচে যাবে, যেটাকে আমরা কী বলি? পুরাতন অংশের পচন বলি। এটা হচ্ছে আমাদের পুরাতন অংশের পচন, প্রথম কথা। তারপরে কথা হচ্ছে অস্থানিক শাখার সাহায্যে। অস্থানিক শাখার ইংরেজি কি? তোমরা যারা হচ্ছে ইংলিশ ভার্সনে তারাই জানো। অস্থানিক শাখার সাহায্যে দেখা যায় কিছু কিছু থ্যালাসের নিম্নতল থেকে কিছু অস্থানিক শাখা তৈরি হয়। এই যে থ্যালাসের যে নিম্নতল রয়েছে, সেই নিম্নতল থেকে কিছু অস্থানিক শাখা বের হয়। সেই অস্থানিক শাখাগুলো থেকে আমাদের
এই পরবর্তীতে রিক্সিয়াগুলো তৈরি হয়, যে শাখা বা ব্রাঞ্চগুলো তৈরি হয় সেই শাখা বা ব্রাঞ্চগুলো থেকে পরবর্তীতে আমাদের এই রিক্সিয়া উৎপন্ন হয়, এরা বিচ্ছিন্ন হয়, নতুন নতুন থ্যালাস গঠন করে। এটা আমাদের কোথায় দেখা যায়? দেখা যায় একটা জায়গায় যাকে আমরা বলি রিক্সিয়া ফ্লুইটেন্স, আমাদের সেই পরিচিত যেটা হচ্ছে যে ফ্লুইটেন্স, যে উদ্ভিদ যেখানে বেশি আছে সে জায়গায় বেশি জন্মায়, এটাকে আমরা বলি কি রিক্সিয়া ফ্লুইটেন্স বলি আমরা এই জায়গাটাকে। তারপর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে টিউবারের সাহায্যে। টিউবারের সাহায্যে দেখা যায় আমাদের কোথায় হয় যে টিউবারের সাহায্যে, টিউবার কোথায় তৈরি হয় এটা আমাদের জানতে হবে। টিউবারও একটা ইংরেজি টার্ম। সো এই যে আমাদের টিউবারের সাহায্যে এটা কোথায় হয়? এই যে অগ্রস্থ খাঁজ আছে না, এই যে আমাদের একটা রিক্সিয়া, এই জায়গাটাকে অগ্রস্থ খাঁজ না, এপিক্যাল নচ, এটা হচ্ছে আমাদের এপিক্যাল নচ। এই যে এপিক্যাল নচ রয়েছে যে জায়গাটায়, এই এপিক্যাল নচের জায়গায় আমাদের এরকম একটা জায়গা, এরকম কিছু অংশ একটু ফুলে যায়। এই যে এপিক্যাল নচের জায়গায়, যে এই জায়গাটা আজকে ভুলে ভিডিওটা মানে হচ্ছে করি নেই, কি বলে, এরোপ্লেন মুডে নেই, মানুষ জ্বালায় মেরা ফেলতেছে এরোপ্লেন মুডে নেই দেখে। এই যে আমাদের এখানে একটা কোষগুচ্ছ তৈরি হয় এপিক্যাল নচের জায়গায়, এপিক্যাল নচের জায়গায় এই যে কোষগুচ্ছ তৈরি হয় তাকে আমরা বলি টিউবার বলি। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি টিউবার বলি। এই টিউবার যেটা আছে সেটা আমাদের অনুকূল পরিবেশ, মানে প্রতিকূল পরিবেশে এরা আমাদের এমন যদি সিচুয়েশন থাকে যেগুলা ইনফেভারেবল পরিবেশ, সেই প্রতিকূল পরিবেশে এরা আমাদের কি করে? মাটির সাথে মিশে যায়। এরা প্রতিকূল পরিবেশে আমাদের মাটির সাথে থাকে, মিশে যায়। যখন তারা অনুকূল পরিবেশে পাবে, যখন তারা অনুকূল পরিবেশ পাবে, ফেভারেবল কন্ডিশন পাবে, তখন তারা তাদের নিজেদের যে গ্রোথ রয়েছে, যখন এই টিউবারটা অনুকূল পরিবেশ পাবে, অনুকূল পরিবেশে তারা হচ্ছে যে যখন তাদের হচ্ছে যে গ্রোথ বাড়বে, তখন তারা হচ্ছে অনুকূল পরিবেশে তারা রিক্সিয়া তৈরি করবে। ফেভারেবল কন্ডিশনে তারা রিক্সিয়া তৈরি করে। এবং এটা দেখা যায় কোথায়? এই টিউবারের সাহায্যে, এই যে আমাদের টিউবারের সাহায্যে এটা দেখা যায় রিক্সিয়া ডিসকলরের মধ্যে। এটা হচ্ছে রিক্সিয়া ডিসকলরের একটা যৌন জনন পদ্ধতি। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এই টিউবারের সাহায্যে। এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা আজিবুর স্যারের বইয়ের ইনফরমেশন, ঠিক আছে? এটা হচ্ছে আজিবুর স্যারের বইয়ের ইনফরমেশন, আজিবুর, এটা আলিম স্যারের বইয়ের ইনফরমেশন, মানে আবুল হাসান স্যারের বইয়ের ইনফরমেশন না। তোমাদের বায়োলজির জন্য আবুল হাসান স্যারের বইয়ের বাইরে বেশ কিছু লাগবে না। মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে যে জায়গায় এসে আবুল হাসান স্যারের বইয়ের বাইরে থেকে একটা ওয়ার্ডও 2016 সালের পর থেকে একটা ওয়ার্ডও আবুল হাসান স্যারের বইয়ের বাইরে আসেনি। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আবুল হাসান স্যারের বই থেকে আসে। আর এক্সট্রা 2-1টা লাইন, সেই 2-1টা লাইন আমি তোমাদের জানাই দিব। সো খুব বেশি মাথা ব্যথা করা লাগবে না বোটানি নিয়ে। বোটানিটা নর্মালি আমাদের কাছে মনে হয় বোটানি অনেক কঠিন, বাট মেডিকেলে বোটানি একদমই ইজি আসে, একদমই ইজি। আমি যে আমার ভিডিওটা দেখছো কিনা জানি না, আমি আমার অ্যাডমিশন আগে বোটানি পড়ে মাথা নষ্ট করছি। অ্যাডমিশন লিস্টে বোটানি থেকে প্রশ্ন আসছে মাত্র 9টা। তো আরেকটা কথা বলা আছে আমাদের আবুল হাসান স্যারের বইয়ে। আবুল হাসান স্যারের বইয়ে একটা ইনফরমেশন বলছে, সেটা আমি একটু বলি। যে আবুল হাসান স্যারের বইয়ে নতুন একটা ওয়ার্ড বলা, সেটা হচ্ছে গিমার কথা বলছেন, গিমা, ঠিক আছে? যে এটা আবুল হাসান স্যারের বইয়ের ইনফরমেশন। হ্যাঁ, আবুল হাসান স্যারের বইয়ের একটা তথ্য হচ্ছে, তিনি বলছে এই রাইজয়েড আছে না আমাদের, এই যে রাইজয়েড, এই যে আমাদের রাইজয়েড যে রয়েছে, এই যে আমাদের এককোষী রাইজয়েড থাকে, মসৃণ বা অমসৃণ যাই হোক, এটা অমসৃণ, এটা মসৃণ। এই যে রাইজয়েড রয়েছে না, এই রাইজয়েডের মাথা থেকে একটা অংশ তৈরি হয়। এই রাইজয়েডের মাথায় একটা অংশ তৈরি হয় যাকে বলা হয় গিমা বলা হয়। এই গিমা থেকেও আমাদের কি তৈরি হতে পারে? গিমা থেকেও আমাদের এই রিক্সিয়া তৈরি হতে পারে। এখন হতে পারে যে ভাইয়া যে গিমা কি? আচ্ছা, ডিনার ব্রেক না আজকে দিব না, আজকে একটু কম পড়াবো, ক্লাস তাড়াতাড়ি শেষ করে দিব। আমাদের ব্রায়োফাইটার শেষ, অল্প একটু আছে, আর 5 মিনিট পড়ালে আমাদের ব্রায়োফাইটার শেষ হয়ে যাবে। আমি তোমাদের ছুটি দিয়ে দিই আজকে বেশি পড়াবো না, ভালো লাগতেছে না আজকে বেশি পড়াইতে। কই
কোথায় কি লিখছি? এটা ডিসকলর। এটা রিক্সিয়া ডিসকলর। গিমা বানামটা জিই দিয়ে লেখা আছে বই, জিমা। ওকে, আচ্ছা এবার আসে হচ্ছে আমরা এর যৌন জনন নিয়ে জানি। এতক্ষণ জানলাম তো অঙ্গজ জনন বা অযৌন জনন। এবার আসো আমরা এর যৌন জনন জানবো। যৌন জননের মধ্যে একটা থাকবে আমাদের পুরুষ জননাঙ্গ, পুং জননাঙ্গ, আর একটা থাকবে স্ত্রী জননাঙ্গ। এই যে পুং জননাঙ্গ, আরেকটা থাকবে কি স্ত্রী জননাঙ্গ। সো এটা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা দুইটার জন্য সেম। পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা দুইটার জন্য সেম। এই যে পুং জননাঙ্গ রয়েছে আমাদের, এই পুং জননাঙ্গকে আমরা বলি অ্যানথ্রেডিয়াম। আর স্ত্রী জননাঙ্গ যে আছে তাকে আমরা বলি আর্কিগোনিয়াম। এই পুং জননাঙ্গকে আমরা কি বলি? অ্যানথ্রেডিয়াম। স্ত্রী জননাঙ্গকে বলি আর্কিগোনিয়াম। স্ত্রী জননাঙ্গ দেখতে আমাদের ফ্লাক্সের আকৃতি, ফ্লাক্স শেপড। আর পুং জননাঙ্গ যে রয়েছে সেটা আমাদের মেইনলি নাশপাতি আকৃতির। নাশপাতি ছাড়াও অনেক জায়গায় গোলাকার টার্মিনোলজিটাও ইউজ করা হয়েছে। গিমা, প্রোমা এগুলা এরকমই অদ্ভুত নাম। তো পুং জননাঙ্গকে অ্যানথ্রেডিয়াম, স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয়। এটা পরীক্ষার মধ্যে আসে। যদি ভুলে যাও মনে রাখবা অ্যান্থার। অ্যান্থার, অ্যান্থার মানে পুংদণ্ড। আমরা যখন এইভাবে একটা এটা কি, এটাকে বলা হয় পুংকেশর। এটা হচ্ছে আমাদের একটা পুংকেশর। এই পুংকেশরের মধ্যে এই যে অংশটা, এটাকে আমরা পুংদণ্ড বা অ্যান্থার বলি। তো সেখান থেকে আসছে অ্যানথ্রেডিয়াম। আর ওইখানে আছে আর্কিগোনিয়াম, ফ্লাক্স আকৃতি। এটাও এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে যে টেরিডোফাইটার স্ত্রী জননাঙ্গকে কী বলা হয়। সো মাথায় রাখবে এটা ব্রায়োফাইটার জন্য যা, টেরিডোফাইটার জন্য তা সেম। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার জন্য দুটা কথাই আমাদের এখানে কি সেম। ব্রায়োফাইটার জন্য যা, টেরিডোফাইটার জন্য সেম কথা আমাদের, যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে কি দেখা যায়, যে পুং জননাঙ্গকে আমরা বলি অ্যানথ্রেডিয়াম, স্ত্রী জননাঙ্গকে আমরা কি বলি, স্ত্রী জননাঙ্গকে আমরা বলি আর্কিগোনিয়াম। পুং জননাঙ্গকে আমরা কি বলি, পুং জননাঙ্গকে বলি আমরা অ্যানথ্রেডিয়াম। স্ত্রী জননাঙ্গ যে থাকে, স্ত্রী জননাঙ্গকে আমরা কি বলি, আর্কিগোনিয়াম। স্ত্রী জননাঙ্গকে আমরা কি বলি, স্ত্রী জননাঙ্গকে আমরা বলি আর্কিগোনিয়াম বলি। ঠিক আছে। এই যে আমাদের পুং জননাঙ্গ, এই পুং জননাঙ্গ থেকে আমাদের কি আসবে, পুং জননাঙ্গ থেকে আসবে আমাদের দ্বি ফ্লাজেলা যুক্ত। ফ্লাজেলাও কিন্তু একটা ইংরেজি টার্ম। ফ্লাজেলা চলনাঙ্গ, এটা মুভমেন্টে সাহায্য করে। দ্বি ফ্লাজেলা যুক্ত পুং গ্যামেট বা স্পার্ম বা মেল গ্যামেট। আর এইখান থেকে কি আসবে, এখান থেকে আসবে হচ্ছে যে ডিম্বাণু বা ওভাম। ডিম্বাণু আর ওভাম এই দুইটা একে অপরের সাথে মিলিত হবে। এটা তো এভাবে নিশ্চল বসে থাকবে, আর ও কী করবে, ট্যানট্যানা এভাবে জলীয় মাধ্যমে, কিসের মাধ্যমে, জলীয় মাধ্যমে এই পুং গ্যামেটটা স্ত্রী গ্যামেটের দিকে যাবে। সো পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের যখন মিলন ঘটবে তো নিষেক হবে। নিষেকের ফলে কি তৈরি হবে, নিষেকের ফলে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে তৈরি হয় জাইগট তৈরি হয়, বা যাকে আমরা কি বলি,
জাইগোট তৈরি হয় বা যাকে আমরা বলি উ স্পোর বলি, জাইগোট বা যাকে আমরা কি বলি উ স্পোর বলি, দ্যাট মিনস মেইন হচ্ছে স্পোর। এই যে স্পোরগুলা তৈরি হয় তার মানে জাইগোট বা উ স্পোর তৈরি হয়। তাহলে এই জাইগোটটা আমাদের কি 2n না, ডিপ্লয়েড না? এই যে দশা, এই উ স্পোর সম্বলিত যে দশা তাকে আমরা বলি স্পোরোফাইট। এই দশাটাকে আমরা কি বলি স্পোরোফাইট, যে দশাটা আমাদের সংক্ষিপ্ত দশা, খুবই সংক্ষিপ্ত এবং অপ্রধান দশা। এই স্পোরোফাইট আমাদের কেমন দশা আমরা জানি, অপ্রধান, সেকেন্ডারি এবং খুব সংক্ষিপ্ত একটা দশা হয় এটার, এই উস্পোর। এখানে যে স্পোরগুলা তৈরি হয়, এই যে আমাদের নিষেক প্রক্রিয়া যৌনজনন যে স্পোরগুলা তৈরি হয়, স্পোরগুলা সম আকৃতির হয়। এই স্পোরগুলা আমাদের কি হয়, সেম সাইজ অ্যান্ড শেপের স্পোর হয়, সেম সাইজ অ্যান্ড শেপের স্পোর হয়। এই সেম সাইজ অ্যান্ড শেপের স্পোর হয় বলে এদেরকে আমরা বলি হোমো, মানে একই, হোমো স্পোরাস। এবং এই প্রতিটা স্পোর থেকে, প্রতিটা স্পোর বারবার মাইটোটিক বিভাজনের মাধ্যমে, দ্যাট মিন্স মাইটোসিসের মাধ্যমে, মাইটোটিক ডিভিশন এর মাধ্যমে বড় হয় এবং বড় হয়ে কি তৈরি হয়, বড় হয়ে আমাদের এই রিক্সিয়া তৈরি করে। এখন এই স্পোর কি আমাদের সবসময় প্রতিকূল অনুকূল পরিবেশ পাবে না। যখন আমাদের প্রতিকূল পরিবেশ থাকবে, এটা অনুকূল পরিবেশে, এই জিনিসটা কখন হবে, অনুকূল, ফেভারেবল কন্ডিশনে, যখন আমাদের এখানে খাবার পানি সব কিছু থাকবে। বাট ওরা তো নিম্ন শ্রেণীর জীব, ওদের জন্য তো প্রতিকূল পরিবেশ থাকে। তো দেখা যায় যখন আমাদের প্রতিকূল পরিবেশ থাকে, স্পোরটা যদি এমন যায় যে স্পোরের জন্য একটা প্রতিকূল পরিবেশ রয়েছে, যে ইনফেভারেবল কন্ডিশন, এই যে প্রতিকূল পরিবেশ যদি পাই, ইনফেভারেবল কন্ডিশন যদি হয়, তখন এই স্পোর মাঝখানে থাকবে, এরকম গোলাকৃতির একটা স্পোর মাঝখানে রয়েছে। এই স্পোরের চারপাশে একটা আবরণ তৈরি হয় সেই স্পোরটাকে বাঁচানোর জন্য। স্পোরের চারপাশে একটা আবরণ তৈরি হয় এই স্পোরকে বাঁচানোর জন্য। এই যে স্পোরের চারপাশে একটা আবরণ তৈরি হচ্ছে এই স্পোরকে বাঁচানোর জন্য, এই আবরণটাকে আমরা কি বলি, এই আবরণটাকে বলা হয় ক্যাপসিউল। এই আবরণটাকে আমরা কি বলি, ক্যাপসিউল। এই আবরণটাকে আমরা কি বলি, এই আবরণটাকে আমরা বলি ক্যাপসিউল বলি। ঠিক আছে, এতটুকু বুঝছো? তো এই স্পোরোফাইট একটা শর্ট অ্যান্ড সেকেন্ডারি ফেজ। এতটুকু বুঝতে পারছো? না বুঝলে বলো, আবার বুঝাবো, সমস্যা নেই। হোমো মানে সেম। এখানে যে স্পোরগুলা তৈরি হয় সেই স্পোরগুলা সেম সাইজ অ্যান্ড সেম শেপের হয়, তাদেরকে তুমি আলাদা করতে পারবে না। যেহেতু আলাদা করা যায় না, এই জন্য আমরা বলি হোমো, মানে একই স্পোরাস, হোমো স্পোরাস হয়, সেম সাইজ অ্যান্ড শেপের হয়। কারণ এখান থেকে একটা প্রশ্ন আসে যে উভচর, মানে এই ব্রায়োফাইটাকে আমরা কেন উভচর উদ্ভিদ বলি? তাহলে এক নম্বর পয়েন্ট, যে ব্রায়োফাইটাকে উভচর বলি, দ্যাট মিনস এ জল এবং স্থল দুইটা জায়গায় টিকতে পারে। ফুল মানে আমাদের হচ্ছে যে রিভারেও জন্মাতে পারে, মানে জলেও জন্মাতে পারে, আবার স্থলেও জন্মাতে পারে। জল এবং স্থল দুই জায়গায় জন্মাতে পারে বলে একে আমরা উভচর উদ্ভিদ বলি। স্থলে জন্মায় নর্মালি, এরা স্যাঁতস্যাঁতে মাটিতে জন্মায়, আর জলে জন্মায় সেটা বলতে আমরা, বা জলজ বৈশিষ্ট্য, তার মধ্যে আমরা কী পাই, দুইটা জলজ বৈশিষ্ট্য, আমরা দুইটা বৈশিষ্ট্য পাই। একটা হচ্ছে তাদের মধ্যে বায়ুরন্ধ্র রয়েছে বা এয়ার পোর রয়েছে, আরেকটা বৈশিষ্ট্য আমরা পাই ফর দ্য ফার্টিলাইজেশন দে নিড ওয়াটার। ফার্টিলাইজেশনের জন্য তাদের পানি প্রয়োজন হয়, এই জন্য তাদেরকে আমরা কী বলি, উভচর বলি। না, গ্যামেটোফাইট অনেক কম সময় থাকে না। গ্যামেটোফাইট যে দশাটা, গ্যামেটোফাইট দশাটাই এদের প্রধান দশা। এদের দশা কোনটা? এদের দশাই গ্যামেটোফাইট। এই যে রিক্সিয়া দেখছো না, এই যে রিক্সিয়া, আচ্ছা তোমাদের ক্লিয়ার করা দরকার। এই যে রিক্সিয়া দেখছো না, এই রিক্সিয়া আমাদের হ্যাপ্লয়েড। এই যে স্পোর দেখছো না, এই স্পোরটা আমাদের ডিপ্লয়েড। ঠিক আছে, এই স্পোর থেকে রিক্সিয়া তৈরি হয়। ফার্স্টে মিওসিস হয়, ফার্স্টে মিওসিস হয়ে এই 2n টা n এ কনভার্ট হয়, অ্যান্ড দেন
আমাদের মাইটোসিস হয়। দেন আমাদের কি হয়, দেন আমাদের মাইটোসিস হয়। কারণ কি, মিওসিস হয়ে জাস্ট সংখ্যাটা হ্রাস হয়, মিওসিস বারবার ঘটতে পারবে না, 2n থেকে n-এ চলে যেতে পারবে না। মিওসিসটা 2n থেকে n-এ গেছে, n-এ যদি যাওয়ার পর যদি আবার মিওসিস হয়, দেন আবার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কমে n/2, আবার হলে n/4, সেটা করা যাবে না। দ্যাটস একবার মায়োসিস ঘটে, একবার মায়োসিস ঘটার পর তারপর মাইটোসিস ঘটে, মাইটোটিক ডিভিশন ঘটে। ঠিক আছে, তো এই যে আমাদের পুরা রিক্সিয়া, আমাদের এই যে পুংগ্যামিট স্ত্রীগ্যামিট দেখতে পাচ্ছ, সবাই আমার হ্যাপ্লয়েড। রিক্সিয়ার কথা বলো, পুংগ্যামিটের কথা বলো, এই ডিম্বাণুর কথা বলো, সবাই হ্যাপ্লয়েড। এ পর্যন্ত কোনো জায়গায় মায়োসিস ঘটে নাই। এই জায়গায় আমাদের পোস্ট জাইগটিক মায়োসিস ঘটে। এই জায়গায় আমাদের কি ঘটে, পোস্ট জাইগটিক মায়োসিস ঘটে। জাইগট থেকে, এই জাইগট বা স্পোর যেটা, এই জাইগট বা স্পোর যেটা আছে সেটা থেকে যখন রিক্সিয়া তৈরি হয় তখন এই জায়গায় মায়োসিস ঘটে। এই যে পোস্ট জাইগটিক মায়োসিস, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তার মানে কি এখানে প্রধান দশা কোনটা? এখানে প্রধান দশা অবশ্যই গ্যামেটোফাইট। স্পোরোফাইট তো অনেক কম সময় এখানে বিদ্যমান থাকে। এবার বুঝতে পারছো? এবার বুঝছো যে কেন গ্যামেটোফাইট দশা প্রধান? এই যে স্পোরোফাইট, এই স্পোরোফাইট তৈরি হওয়ার জন্য কি গ্যামেটোফাইট দশা প্রয়োজন হয় না? এই জন্য বলা স্পোরোফাইটটা সংক্ষিপ্ত অপ্রধান এবং গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল থাকে। এবং এই স্পোরোফাইটটা বিভাজিত হয়ে আমাদের কি হয়, আবার গ্যামেটোফাইট দশায় চলে যায়। বুঝতে পারছো? এবার বুঝছো যে কেন গ্যামেটোফাইট দশা প্রধান? আমাদের শৈবাল, ছত্রাক, মস, তিনটা উদ্ভিদই গ্যামেটোফাইট, মানে এদের দেহটাই গ্যামেটোফাইট। আর আমরা যে টেরিস থেকে যে শুরু করব, টেরিসটার দেহই হচ্ছে স্পোরোফাইট। ওরা দেহটাই ডিপ্লয়েড। আমাদের দেহ যেমন ডিপ্লয়েড, ওদের দেহ ডিপ্লয়েড। আর শৈবাল, ছত্রাক, মসের দেহটাই হ্যাপ্লয়েড। পোস্ট জাইগোটিক মায়োসিস, জাইগট তৈরির পর মায়োসিস হয়। আমরা যেটা ওই যে চতুর্থ অধ্যায় পড়তে গিয়ে আমরা যেটা দেখেছি। আচ্ছা, ওকে। সো আজকে আমরা আর পড়ছি না, দুইটা গুরুত্বপূর্ণ